ইসরায়েলের বিরুদ্ধে একজোট হতে শুরু করেছে মুসলিম বিশ্ব। এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া না গেলেও এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকগণ। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কাতারে হামলার ঘটনার পর ধীরে ধীরে ইসরায়েলের প্রতি ক্ষোভ দানা বাঁধছে সংযুক্ত আরব আমিরাতে। যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে সহিংসতার আগুন। আর আরব আমিরাতের হাত ধরে মুসলিম বিশ্ব সংঘবদ্ধ হলে সেই আগুনেই পুড়ে যেতে পারে স্বৈরাচারী শাসন ব্যবস্থা। ইসরায়েলের কর্মকাণ্ড ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। কাতারে ইসরায়েলি সামরিক হামলা এবং পশ্চিম তীরের নতুন দখল পরিকল্পনা ইউএই এর কূটনৈতিক ভারসাম্যে চাপ তৈরির পাশাপাশি বিভ্রান্তিও তৈরি করছে। আব্রাহাম চুক্তির মাধ্যমে সম্পর্ক দৃঢ় হলেও সাম্প্রতিক ঘটনাবলী সেই সম্পর্কে ফাটল ধরিয়েছে। গত 10 সেপ্টেম্বর ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে দেখতে গেলে এই উদ্বেগের বিষয়ে জানান। ইসরায়েলের সবচেয়ে দৃঢ় আরব অংশীদার হল ইউএই। 2020 সালে ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দেশটি। এই চুক্তির মাধ্যমে অর্থনীতি ও প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানো হয়। তবে গাজা, লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযান এবং দখল নীতির ফলে এই সম্পর্কের উপর ব্যাপক চাপ বেড়েছে। সম্প্রতি ইউএই দুবাই এয়ার শোতে ইসরায়েলের অংশগ্রহণ বাতিল করেছে। একই সঙ্গে পশ্চিম তীরের আংশিক সংযুক্তি রেড লাইন অতিক্রমের শঙ্কা জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন ইউএই এর নীতি প্রধানত আবুধাবির নিয়ন্ত্রণে। তবে দুবাই ও শারজা মাঝে মাঝে ভিন্ন মত প্রকাশ করে, কারণ তারা আঞ্চলিক প্রতিক্রিয়া ও অস্থিতিশীলতা নিয়ে চিন্তিত। তবুও পশ্চিম তীরের দখল প্রক্রিয়া এবং গাজার ইসরায়েলের কর্মকাণ্ড সম্পর্কের সীমাবদ্ধতা পরীক্ষা করছে, কারণ আবুধাবি চায় সম্পর্ক বজায় রাখতে এবং আঞ্চলিক ক্ষোভ এড়াতে। বিশ্লেষকরা বলছেন ইউএই সম্ভবত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক হঠাৎ বন্ধ না করে আঞ্চলিক প্রভাবক হিসেবে নজর রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কৌশলগত সহযোগিতা চালিয়ে যাবে। সব মিলিয়ে ইউএই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চাচ্ছে কিনা তা অস্পষ্ট, যেহেতু পশ্চিম তীরের সংযুক্তি ও গাজায় হামলা দেশ দুটির সম্পর্কে খানিকটা চির ধরিয়েছে। বিশ্লেষকদের মতে আবুধাবি আপাতত সম্পর্ক ছিন্ন না করে বরং সুষম নীতি অনুসরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কৌশলগত সহযোগিতা বজায় রাখবে। একই সঙ্গে আরব বিশ্বের ক্ষোভ সামলানোর চেষ্টাও করবে। এবার আরও কঠোর আইন প্রণয়ন করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। নিজ দেশের নাগরিকদের বিদেশি সিনেমা বা নাটক দেখলে অথবা অন্য কারোর সাথে শেয়ার করলেও কার্যকর হতে পারে মৃত্যুদণ্ড। উত্তর কোরিয়ায় বিদেশি নাটক বা সিনেমা দেখা ও ছড়িয়ে দেওয়ার মতো কর্মকাণ্ডে এখন মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর হচ্ছে। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের এক বিস্তৃত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। আল জাজিরা জানিয়েছে, কিম জং উনের নেতৃত্বে দেশটিতে গত 1 দশকে ভয়ঙ্করভাবে বেড়েছে দমন নীতি। নাগরিকদের জীবনের প্রতিটি খুঁটিনাটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায়, কোভিড যুগের বিধিনিষেধের পর উত্তর কোরিয়ায় সাধারণ অপরাধ থেকে শুরু করে রাজনৈতিক মতভিন্নতার জন্য মৃত্যুদণ্ডের ঘটনা বেড়েছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নাটক বা বিদেশি সিরিজ ছড়িয়ে দেওয়ার অভিযোগে বহু মানুষকে গোপনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাক্ষীরা বলছেন, এটি এমন এক ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা যার লক্ষ্য অসন্তোষের সামান্য চিহ্নও মুছে ফেলা। প্রতিবেদনে বলা হয়, আধুনিক প্রযুক্তির সাহায্যে দেশজুড়ে নজরদারি এমনভাবে বিস্তৃত হয়েছে যে নাগরিকদের দৈনন্দিন জীবন পুরোপুরি রাষ্ট্রের কড়াকড়ি তত্ত্বাবধানে চলে গেছে। মোবাইল, ইন্টারনেট বা যে কোনো ধরনের ডিজিটাল যোগাযোগ কঠোরভাবে নিয়ন্ত্রিত। শিশুদেরও বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করা হচ্ছে, যেমন কয়লা খনি বা নির্মাণ কাজে শক ব্রিগেড নামের বিশেষ ইউনিটে কাজ করানো হচ্ছে।
জাতিসংঘের সর্বশেষ পর্যালোচনা বলছে 7 দশক ধরে ক্ষমতায় থাকা কিম রাজবংশ জনগণকে ভয়, দমন এবং দারিদ্র্যের মধ্যে রেখেছে। 2014 সালের ঐতিহাসিক প্রতিবেদনে যেমন মৃত্যুদণ্ড, ধর্ষণ, নির্যাতন, অনাহার এবং 80,000 থেকে 1,20,000 মানুষকে কারাগারে আটকে রাখার প্রমাণ পাওয়া গিয়েছিল, নতুন প্রতিবেদন সেই চিত্রকেই আরও ভয়াবহ করে তুলেছে। মানবাধিকার দপ্তর জানায়, শিশুদের জন্য অবস্থা সবচেয়ে ভয়াবহ। শিক্ষা ও বিনোদন থেকে বঞ্চিত হয়ে তারা কঠিন শ্রমে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী শিশুদের বিশেষ সুরক্ষা পাওয়ার কথা, অথচ বাস্তবে তাদের উপরই রাষ্ট্রীয় দমন সবচেয়ে বেশি। উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য একের পর এক অদ্ভুত আইন বহাল রয়েছে। পছন্দ মতো চুল কাটার স্বাধীনতা নেই, অন্য দেশের গান শোনা বা ফোন কল দেওয়াও বড় অপরাধ। ইন্টারনেট ব্যবহার কার্যত অসম্ভব। মাত্র 4টি রাষ্ট্রীয় টিভি চ্যানেল দেখার অনুমতি মেলে। রাজধানী পিয়ংইয়ংয়ে বাড়ি বানানো বা আইফোন ব্যবহারেও কঠোর নিষেধাজ্ঞা আছে। এমনকি একজন অপরাধ করলে শাস্তি ভোগ করতে হয় তার 3 প্রজন্মকেই, দাদা দাদি থেকে নাতি নাতনি পর্যন্ত। জাতিসংঘের মানবাধিকার প্রধান সতর্ক করেছেন, যদি পিয়ংইয়ং বর্তমান নীতি চালিয়ে যায়, উত্তর কোরিয়ার জনগণকে আরও কঠিন ভোগান্তি, নির্মম দমন নীতি এবং স্থায়ী ভয়ের মধ্যে থাকতে হবে। তবু জেনেভা মিশন কিংবা লন্ডন দূতাবাস থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা কিম শাসনের দমন নীতিকে আরও উস্কে দিচ্ছে বলেও বিশ্লেষকরা মনে করছেন। কাতারে নজিরবিহীন ইসরায়েলি বিমান হামলার পর নড়ে চড়ে বসেছে মুসলিম বিশ্ব। উপসাগরীয় অঞ্চলের সার্বভৌমত্বকে অমান্য করে তেল আবিবের আগ্রাসন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি তৈরি করেছে বলে জানায় কাতার। হামলার পরপরই দোহা জরুরি ভিত্তিতে আরব সম্মেলনের ডাক দিয়েছে। কাতারের প্রধানমন্ত্রী আল থানি ঘোষণা দিয়েছেন, ইসরায়েলি হামলার জবাবে আঞ্চলিক প্রতিক্রিয়া গড়ে তোলার প্রস্তুতি চলছে এবং এতে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ সাড়া দেখা যাবে। 9 সেপ্টেম্বর ভোরে দোহার প্রাণকেন্দ্রে হঠাৎ করে ঢুকে পড়ে বেশ কিছু ইসরায়েলি যুদ্ধ বিমান। লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতৃত্ব। ভয়াবহ এই হামলায় 6 জন নিহত হন, যদিও হামাসের শীর্ষ নেতারা অল্পের জন্য বেঁচে যান। আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দার ঝড় ওঠে। সমৃদ্ধ অর্থনীতি ও উন্নত নিরাপত্তা ব্যবস্থার জন্য খ্যাত দেশটির আকাশসীমা ভেদ করে এমন আক্রমণ কাতারের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। হামলার কয়েক ঘন্টার মধ্যে উপসাগরীয় অঞ্চলের নেতারা দোহায় পৌঁছান। প্রথমে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কাতারে গিয়ে সংহতি জানান। এরপর একে একে জর্ডানের ক্রাউন প্রিন্স হুসাইন ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার দোহায় পৌঁছান। এসব সফর আগে থেকে নির্ধারিত ছিল না, যা আঞ্চলিক সংহতির স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। রবিবার ও সোমবার 2 দিন ব্যাপী দোহায় বসবে এই আরব সম্মেলন। কাতার জানিয়েছে, বৈঠকে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এর সদস্য রাষ্ট্রগুলো উপস্থিত থাকবে। 22 আরব রাষ্ট্রের আঞ্চলিক সংস্থা আরব লীগ এবং 57 মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের জোট ওআইসিকে একসাথে টেবিলে বসিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অভিন্ন অবস্থান তৈরির চেষ্টা করবে দোহা। কাতার আশা করছে, শুধু নিন্দা নয়, প্রয়োজনে পাল্টা পদক্ষেপের দিকেও এগোবে মুসলিম দেশগুলো। কাতারের প্রধানমন্ত্রী আল থানি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। দোহা মনে করছে, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় কেবল কাতার নয়, গোটা মুসলিম বিশ্বকে একসঙ্গে এগোতে হবে। কাতার আক্রমণকে কেবল একটি দেশের ওপর হামলা নয়, বরং উপসাগরীয় অঞ্চলের সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি বলে আখ্যা দিয়েছেন। মুসলিম বিশ্বজুড়ে সাধারণ মানুষ এখন কাতার ও আঞ্চলিক নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। সামাজিক মাধ্যমে বহু মানুষ ইসরায়েলি আগ্রাসনের কড়া জবাব দাবি করছেন। বিশ্লেষকরা বলছেন, আরব লীগ বা ওআইসি অতীতের মতো এবারও কেবল নিন্দা ও প্রস্তাবনার মধ্যে সীমিত থাকতে পারে। অনেক দেশ পশ্চিমা স্বার্থের সঙ্গে গভীরভাবে যুক্ত, ফলে সামরিক বা অর্থনৈতিক কঠোর পদক্ষেপে যেতে দ্বিধা দেখা দিতে পারে। গভীর সংকটে পড়া মধ্যপ্রাচ্য এই সম্মেলনের একটি বড় পরীক্ষার মুখে ফেলছে আরব বিশ্বকে। ইসরায়েলের আগ্রাসনের পর যদি কার্যকর প্রতিক্রিয়া গড়ে উঠতে ব্যর্থ হয়, তাহলে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো আরও দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে যদি একযুগে পাল্টা জবাব দেওয়া যায়, তবে তা শুধু ইসরায়েল নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হবে। তেল
তেল আবিবে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেনের হুথি যোদ্ধারা। ফিলিস্তিনিদের ওপর গণহত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। তাহলে কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে? হামলার পরপরই ইসরায়েলি সেনারা নিশ্চিত করে যে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেল আবিবে সতর্কতা সাইরেন বাজিয়ে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইয়েমেনের সেনাবাহিনী দাবি করেছে তারা প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবে হামলা চালিয়েছে। তাদের ভাষ্যমতে এটি গাজা উপত্যকা দখল ও গণহত্যার জবাব। হামলার পর তেল আবিব জুড়ে বাজতে থাকে সাইরেন। আতঙ্কে আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করে হাজারো মানুষ। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে জানান, তেল আবিবের সংবেদনশীল স্থাপনাকে লক্ষ্য করে প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে হুথি বিদ্রোহীরা প্রায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। শুধু ইসরায়েলি ভূখণ্ডই নয়, রেড সিতে ইসরায়েলি জাহাজের বিরুদ্ধেও সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তারা। সারির দাবি, ইসরায়েলের হামলা কেবল গাজায় সীমাবদ্ধ নয়, ইয়েমেনের বিরুদ্ধেও আগ্রাসন চালানো হচ্ছে। এই হামলার কয়েক ঘন্টা আগে ইয়েমেনে হুথি যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। তারই জবাবে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা বলে ধারণা করা হচ্ছে। ইয়েমেন ঘোষণা দিয়েছে, গাজার ওপর নিপীড়ন, দখলদারিত্ব ও হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের পাল্টা অভিযান চলবে। সারি বলেন, ইসরায়েলের আগ্রাসনই আমাদের প্রতিরোধকে আরও দৃঢ় করছে। একের পর এক হামলায় অবরুদ্ধ গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গত বৃহস্পতিবার গাজা সিটির একটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় পুরো ভবনটি ধসে পড়ে। পাশাপাশি গাজার বিভিন্ন এলাকায় চালানো হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। চলমান সংঘাত নিরসনে জাতিসংঘ সাধারণ পরিষদ গত শুক্রবার একটি ঘোষণা অনুমোদন করেছে। সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের ভিত্তিতে তৈরি 7 পৃষ্ঠার এই ঘোষণায় 142টি দেশ পক্ষে, 10টি বিপক্ষে এবং 12টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। এত কিছুর পরেও মধ্যপ্রাচ্যের সংকট ও সংঘাত প্রতিদিনই নতুন দিকে মোড় নিচ্ছে। ক্রমাগত ফিলিস্তিন থেকে ইরান, কাতার থেকে ইয়েমেন, যুদ্ধের আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। অথচ এই লড়াইয়ের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বেসামরিক নিরীহ মানুষ, শিশুরা, যারা শুধু বেঁচে থাকার আশায় দিন কাটাচ্ছে। ন্যাটো জোটের সব মিত্রদেশকে রুশ তেল কেনা বন্ধ করতে এবং তাদেরকেও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে প্রস্তাব দেন চীনা পণ্যের উপর সবাইকে 50 থেকে 100% শুল্ক আরোপ করার। ট্রাম্প জানিয়েছেন তিনি রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত, তবে শর্ত একটাই, ন্যাটোর সব সদস্য দেশকে অবশ্যই রাশিয়া থেকে তেল কেনা সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং নিজেদের পক্ষ থেকেও রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আমি রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত, কিন্তু তখনই যখন ন্যাটোর সব দেশ একমত হবে এবং তা বাস্তবায়ন শুরু করবে। তারা যদি রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করে দেয় তাহলেই আমি এগোবো। এই পোস্টকে তিনি ন্যাটো এবং সারা বিশ্বের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠি হিসেবেই উল্লেখ করেন। রাশিয়াকে চাপে ফেলতে ট্রাম্প এবার আরেক প্রস্তাব দিয়েছেন। তিনি ন্যাটোর প্রতি আহ্বান জানান যেন সম্মিলিতভাবে চীন থেকে আসা পণ্যের উপর 50 থেকে 100% শুল্ক আরোপ করে। এতে করে রাশিয়ার উপর চীনের প্রভাব কমানো এবং যুদ্ধের গতিপথ পরিবর্তন করা সম্ভব হতে পারে।
ট্রাম্প আরও বলেন, ইউক্রেনে চলমান যুদ্ধ জেতার ক্ষেত্রে ন্যাটোর প্রতিশ্রুতি এখনও শতভাগ নয়। আর ভয়ানক বিষয় হলো, কিছু সদস্য দেশ রাশিয়া থেকে তেল কিনছে। এই বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করে বলেন, আপনারা রাশিয়ার কাছ থেকে তেল কিনে নিজেদের মধ্যস্থতার ক্ষমতা হারাচ্ছেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার এর তথ্য অনুযায়ী চীন ও ভারতের পরেই ন্যাটো সদস্য দেশ তুরস্ক রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল ক্রেতা। এছাড়া হাঙ্গেরি ও স্লোভাকিয়াও রাশিয়া থেকে তেল কিনে থাকে। সম্প্রতি ট্রাম্প বারবার বলে আসছেন তিনি ক্ষমতায় ফিরলে ইউক্রেন যুদ্ধ শেষ করবেন, তবে এখনও তিনি কার্যকর কোনো কূটনৈতিক রূপরেখা দেননি। যদিও আলাস্কা বৈঠকে তিনি পুতিনের সঙ্গে আলোচনায় বসেছিলেন, সেখান থেকে কোনো কার্যকর ফলাফল আসেনি। এর আগে তিনি ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর 50% শুল্ক আরোপের হুমকি দেন, কারণ ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। যদিও চীনের ক্ষেত্রে তিনি এখন পর্যন্ত বিশেষ কোনো ব্যবস্থা নেননি, তবে সামনে বড় পরিবর্তন আসতে পারে। ট্রাম্প দাবি করেন, রাশিয়ার উপর চীনের শক্তিশালী প্রভাব ও নিয়ন্ত্রণ আছে। এই কঠোর শুল্ক আরোপ করা হলে সেই নিয়ন্ত্রণ ভেঙে যাবে। তিনি বলেন, যদি 32 সদস্যের এই জোট আমি যা বলি তা করে, তাহলে যুদ্ধ দ্রুত শেষ হবে। যদি না করে, তবে আপনারা কেবল আমার সময় নষ্ট করছেন। তার মতে ন্যাটো যদি রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা দেয় এবং সদস্য দেশগুলো চীনের উপর 50 থেকে 100% শুল্ক আরোপ করে, তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ হতে পারে। ট্রাম্প বলেন, এই সিদ্ধান্ত কঠিন হতে পারে, কিন্তু যুদ্ধ থামাতে এটি বড় ভূমিকা রাখবে। যুদ্ধ শেষ হলে নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে। ট্রাম্পের এই আহ্বানরূপী হুঁশিয়ারিতে ন্যাটোভুক্ত দেশগুলো তার কথা মতো রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা ও চীনের পণ্যের উপর 50 থেকে 100% শুল্ক আরোপ করে কিনা, সেটাই এখন দেখার বিষয়। পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন প্রবেশকে কেন্দ্র করে ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডা জড়ালেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। ট্রাম্পের দাবি, ড্রোন অনুপ্রবেশের ঘটনাটি ভুলবশত হয়ে থাকতে পারে, তবে ওয়াটার্স বলছে এটি রাশিয়ার ইচ্ছাকৃত হামলা। এ নিয়ে বাকযুদ্ধে নেমেছে ট্রাম্প টাস্ক। গত বুধবার পোল্যান্ড দাবি করে তাদের আকাশসীমায় প্রবেশ করা একাধিক রুশ ড্রোন ভূপাতিত হয়েছে। মস্কো জানায় এসব ড্রোন ইউক্রেন লক্ষ্য করে পাঠানো হয়েছিল। ভুলবশত পোল্যান্ডে ঢুকে যায়, তারা পোল্যান্ডে হামলা চালাতে চায়নি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 3 বছরের বেশি সময় পার হলেও এটি প্রথম পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা, যা ইউরোপ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার দাবি উঠেছে ইউরোপের দেশগুলো থেকে। ড্রোন অনুপ্রবেশ ইস্যুতে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা ছিল। এর আগে বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন এটি হয়তো ভুলবশত হয়েছে। এছাড়াও ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেন, ড্রোন দিয়ে রাশিয়া পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করছে, তাতে কি হয়েছে। অন্যদিকে এক্স পোস্টে টাস্ক লিখেছেন, আমরাও চাই এটা ভুল হোক, কিন্তু তা নয়, আমরা জানি এটি ভুলবশত হয়নি। তিনি আরও জানান, ন্যাটোর কোনো সদস্যের আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা এটাই প্রথম। তার মতে বিপুল সংখ্যক ড্রোন পোল্যান্ডে ঢুকে পড়েছিল। টাস্কের মন্তব্যের সঙ্গে একমত হয়ে দেশটির প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী বলেন, ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না, এটি ছিল রাশিয়ার ইচ্ছাকৃত হামলা। পোল্যান্ড মনে করছে ড্রোন অনুপ্রবেশের মাধ্যমে ন্যাটো ও তাদের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করতে চাইছে রাশিয়া। এদিকে ইউরোপীয় নেতারা বলেছেন, এই ঘটনাই প্রমাণ করে ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোর কোনো আগ্রহই নেই। ফ্রান্স বলছে পোল্যান্ডের আকাশসীমা সুরক্ষায় 3টি রাফাল যুদ্ধবিমান মোতায়েন করবে। জার্মানি ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষায় নিজেদের প্রতিশ্রুতি আরও জোরালো করার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে ট্রাম্প হুঁশিয়ার করেছেন, শান্তি চুক্তি না হলে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের তীব্রতা দিন দিন বাড়ছে, তেমনই তার প্রভাব ছড়িয়ে পড়ছে প্রতিবেশী দেশগুলোতেও। পোল্যান্ডে রাশিয়ার এই সংঘাতে তার আঁচ পাওয়া যাচ্ছে। ন্যাটোর সদস্য হওয়ায় দেশটি শুরু থেকেই ইউক্রেনকে রাজনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এই ইস্যুতে কি সিদ্ধান্ত আসে এবং ন্যাটো কতটা কঠোর প্রতিক্রিয়া জানায়, সে এখন দৃষ্টি থাকবে বিশ্বের।
সম্প্রতি ইসরায়েলের একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, কাতার, তিউনিসিয়া ও ইয়েমেন। ঘটনাগুলো একসঙ্গে মিলেমিশে পুরো মধ্যপ্রাচ্যকে নতুন সংঘাতে ঠেলে দিয়েছে। ইসরায়েলের এমন আগ্রাসনে গোটা বিশ্ব এখনো নীরব থাকলেও এবার গর্জে উঠেছে সৌদি আরব আর আরব আমিরাত। দীর্ঘদিন ধরে ইসরায়েল গাজার ভেতরে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে তীব্র হামলা চালালেও এবার তার পরিধি বেড়ে গিয়ে আশেপাশের দেশগুলোতেও আঘাত হানছে। এর ফলে শুধু সীমান্ত নয়, একাধিক আঞ্চলিক ফ্রন্ট একযোগে জ্বলে উঠেছে। পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পাল্টে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি কেবল গাজায় সীমাবদ্ধ থাকছে না। লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষ তীব্র হয়ে উঠছে। ইসরায়েল কয়েকটি সীমান্ত গ্রাম ও ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহ পাল্টা রকেট নিক্ষেপ করেছে। লেবানন আশঙ্কা করছে এভাবে চলতে থাকলে পূর্ণাঙ্গ সীমান্ত যুদ্ধ বেঁধে যেতে পারে। লেবাননের জনগণও আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ তারা আগেও ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের ভয়াবহতা দেখেছে। এই উত্তেজনা শুধু লেবানন নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে। এর পাশাপাশি সিরিয়া আবারও পরিণত হয়েছে সংঘাতের ময়দানে। হোমস প্রদেশের একটি সিরীয় বিমান ঘাঁটি এবং লাতাকিয়ার কাছে একটি সামরিক ব্যারাকে আঘাত হেনেছে ইসরায়েল। এর আগেও দামেস্ক ও আলেপ্পো সহ বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের হামলায় সামরিক স্থাপনা ও বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল বলছে এগুলো ইরানপন্থী বাহিনীর নিয়ন্ত্রণাধীন জায়গা। একই সময়ে কাতারও রেহাই পায়নি। হামাসের রাজনৈতিক নেতাদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে। কাতার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে ইসরায়েলের এই পদক্ষেপ সরাসরি কূটনৈতিক সম্পর্ক নষ্ট করবে। কাতার এতদিন হামাস ও পশ্চিমা দেশগুলোর মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল, কিন্তু রাজধানী দোহায় হামলা চালানো মানে ইসরায়েল সরাসরি কাতারকে চ্যালেঞ্জ জানাচ্ছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এর ফলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে নতুন উত্তেজনা দেখা দিতে পারে। কিছুদিনের মধ্যে মিশরও ইসরায়েলের হামলার শিকার হতে পারে। এদিকে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়াও এই আগ্রাসন থেকে বাদ যায়নি। হামাসপন্থী নেতাদের আশ্রয়দাতা বলে অভিযুক্ত করে ইসরায়েল তিউনিসিয়ায় হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতিতে সাইবার যুদ্ধ ক্রমবর্ধমান ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। ইসরায়েল শুধু সামরিক হামলা চালাচ্ছে না, বিভিন্ন মুসলিম প্রধান দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বাণিজ্যিক নেটওয়ার্ক লক্ষ্য করে সাইবার হামলাও চালাচ্ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। বিশেষ করে কাতার, তিউনিসিয়া ও লেবাননের ব্যাংকিং ও যোগাযোগ ব্যবস্থায় হ্যাকিং ও ডেটা চুরি বেড়ে গেছে। উপসাগরীয় দেশগুলো এখন বড় ধরনের দ্বিধার মধ্যে রয়েছে। সৌদি আরব ও ইউএই এতদিন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছিল, কিন্তু কাতার ও তিউনিসিয়ায় হামলার পর সেই প্রক্রিয়া হুমকির মুখে। সৌদি আরব এবং আরব আমিরাত এবার কড়া প্রতিক্রিয়ার দিকে যাচ্ছে বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করছে। চীন ও রাশিয়া এর সুযোগ নিয়ে ইসরায়েল বিরোধী অবস্থানকে জোরালো করছে। বিশেষ করে রাশিয়া সিরিয়া ও ইরানের সঙ্গে একযোগে নতুন কৌশল সাজাচ্ছে। চীন এবার আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে। এর ফলে বৈশ্বিক রাজনীতিতে নতুন ব্লক গড়ে উঠতে পারে। সব মিলিয়ে এখন প্রশ্ন দাঁড়িয়েছে এই সংঘাত কতটা বাড়বে। যদি লেবানন ও সিরিয়া পুরোপুরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সেটি হবে সরাসরি আঞ্চলিক যুদ্ধ, আর হুথিরা রেড সি নিয়ন্ত্রণে সফল হলে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিশ্ব তেলবাজারে দামের অস্থিরতা সৃষ্টি করবে, যা বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশগুলোর উপরও বিরূপ প্রভাব ফেলবে। মুসলিম বিশ্বের জনমত যদি ইসরায়েল বিরোধী অবস্থানকে আরও তীব্র করে, তবে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো বাধ্য হবে নিজেদের নীতি পরিবর্তন করতে। সার্বিকভাবে দেখা যাচ্ছে ইসরায়েলের সর্বশেষ হামলাগুলো শুধু সামরিক অভিযান নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পাল্টে দেওয়ার মতো ঘটনা। এটি মানবিক বিপর্যয় বাড়াচ্ছে, অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন মেরুকরণ তৈরি করছে। ভবিষ্যতে এই আগুন কোন দিকে ছড়িয়ে পড়বে তা এখনো স্পষ্ট নয়, তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্য আর আগের অবস্থায় ফিরছে না, বরং আরও অস্থির, আরও জটিল এক বাস্তবতার দিকে এগোচ্ছে।